আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। প্রতিবেশী বাংলাদেশে হাসিনা জমানার পতন। 1975 সালের 15ই অগস্ট মৃত্যু হয়েছিল শেখ মুজিবুর রহমানের, যিনি ছিলেন এই বাংলাদেশের রূপকার। কিন্তু ঠিক সেই অগস্টের শোকের মাস বলে বাংলাদেশে যে মাসকে অভিহিত করা হয়, সেই শোকের মাসে আবারও সেই সেনা শাসনের দিকেই ফিরে যেতে চলেছে বাংলাদেশ। এবং আমরা দেখতে পেলাম আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন রেহানাকে সঙ্গী করেই বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তেমনটাই জানানো হয়েছিল। এবং এর মধ্যেই সেনাপ্রধানের পক্ষ থেকেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আমরা এই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই মুহূর্তে এই যে পরিস্থিতিটা, যে কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্য হলেন এবং অন্তর্বর্তী প্রশাসন বা অন্তর্বর্তী সরকার, সেই সম্পর্কে কি বলছেন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান? দেখো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেটা পরিষ্কার বলেছেন যে এই যে যা এখনো পর্যন্ত যে হত্যা বা যারা মারা গেছেন, এই হিংসাতে যারা মারা গেছেন, তাতে এই যে হত্যা তার বিচার হবে তিনি পরিষ্কার জানিয়েছেন। এবং যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে তার বার্তা যে এখনই আপনারা শান্তি ফিরিয়ে আনুন, অশান্তি বন্ধ করুন। কোনো রকম গুলি বোমা বা এই হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তাদের সমস্ত কথা শোনা হবে, তাদের সঙ্গে আলোচনায় বসা হবে, তাদের সমস্ত বক্তব্য সেনাবাহিনী শুনবে এবং সেনাবাহিনীর ওপর আস্থা রাখার কথা বলেছেন। কারণ এই মুহূর্তে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, তিনি তার পরিবার নিয়ে, তার বোন শেখ রেহানাকে নিয়ে তিনি দেশ ছেড়েছেন এবং ভারতের উদ্দেশ্যে তিনি আসছেন বলে এরকম একটা খবর। তিনি আগরতলা যেতে পারেন, তিনি দিল্লি যেতে পারেন। আবার যেহেতু হাসিনার যে ছেলে জয় তিনি আমেরিকায় রয়েছেন এবং হাসিনার যে মেয়ে তিনি দিল্লিতে রয়েছেন, তাহলে তিনি দিল্লিতেও যেতে পারেন, আবার আমেরিকাও যেতে পারেন। সেই জল্পনা চলছে, এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। কিন্তু এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সেখানে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার আগে তিনি আলোচনা করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে ছিল, যদিও সেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না। সেখানে জামাত, বিএনপি, জাতীয় পার্টি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশ চালাবে এবং আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবি মেনে যে হত্যার বিচার, সেই হত্যার বিচার করা হবে। এবং এই মুহূর্তে তারা যদি এই হিংসার পথ থেকে সরে আসে তাহলে তাদের সঙ্গে আলোচনায় তারা বসতে পারে এবং তাদের যে দাবি দেওয়া এবং তাদের যা বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সেনা শুনবে। এবং যেহেতু সেনার অধীনে এবং সেনার সঙ্গে গোটা বিষয়টা একটা কন্ট্রোলে রয়েছে, অর্থাৎ সেনা চাইছে বা সেনা এটা চাইবে যে এই মুহূর্তে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সেই পরিবেশটা আগে কমুক, তারপরে আলোচনা এবং অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে সেই এই মুহূর্তে তারা দেশ চালাবে। এবং এর সঙ্গে আরও একটা বিষয় ছোট করে জানিয়ে রাখি যে কথাগুলো বারবার করে আসছে যে বাংলাদেশে এই যে অশান্ত পরিবেশ এবং যেখানে হাসিনা তিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে নেই এবং অন্তর্বর্তী সরকার গঠন করা হবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা, ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলোতে বিএসএফ কিন্তু অত্যন্ত সতর্ক এবং হাই অ্যালার্ট জারি করেছে। তার সঙ্গে যেটা আমরা খবর পেয়েছি যে বিএসএফের ডিজি তিনি কলকাতায় পৌঁছচ্ছেন এবং তিনি অত্যন্ত জরুরি পর্যায়ে বৈঠক করবেন। তার সঙ্গে আরও একটা বিষয় জানানো দরকার যে মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মন্ত্রিসভার সদস্যদের তিনি একটা নির্দেশ দিয়েছেন যে কোনো রকম বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য যেন তারা না করেন এবং সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় তারা যেন কোনো পোস্ট না করেন এবং পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত বিষয়টা তিনি দেখবেন। এখানে শেখ হাসিনার পদত্যাগের প্রয়োজন হলো কেন, সে বিষয়ে কি কিছু বলেছেন, আলোকপাত করেছেন সেনাপ্রধান? না, সেনাপ্রধান যেটা বলেছেন যে একটা আমরা শুনতে পেয়েছিলাম যে সেনা নাকি এই হাসিনাকে পদত্যাগের একটা সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়ের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তার সঙ্গে হাসিনা যখন দেশ ছাড়েন, সামরিক নিরাপত্তা তাকে দিয়ে তাকে দেশ ছাড়া হয়েছে এবং সামরিক যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে তিনি বাংলাদেশ ছাড়েন এবং তার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা দিতে চেয়েছিলেন, যদিও সেই বার্তা তিনি দিতে পারেননি। এটা এএফপি, যে সংবাদ সংস্থা এএফপি, তারা জানাচ্ছে যে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা আলটিমেটলি বলতে পারেননি।
এক্ষেত্রে দিব্যেন্দু, যেটা প্রধান প্রশ্ন উঠে আসছে, যে কারণে বাংলাদেশ অশান্ত, আজকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন, বিরোধীদের সঙ্গেও কথা বলেছেন সেনাপ্রধান, তারা কি কোনো ওই বৈঠকে আশ্বাস দিয়েছে যে আজকের পর থেকে তারা উইথড্র করছে, যাবতীয় তাদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আনরেস্টটা যে তৈরি হয়েছিল, যে অশান্তিটা তৈরি হয়েছিল, সেটা প্রশমিত হবে, তারা উইথড্র করে নেবে, এমন কি কোনো আশ্বাস তারা বৈঠকে দিয়েছে? না, সেনাপ্রধান কিন্তু সেটা স্পষ্ট করেননি। সেনাপ্রধান কিন্তু এটা বলেছেন যে যারা আন্দোলনে রয়েছেন যেন আন্দোলন আর না চলে, এই হিংসা যেন না চলে, সেই হিংসার পথ থেকে সরে আসতে হবে। তাহলে সেনা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তারা কথা বলবেন এবং আন্দোলনকারীরা তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের সঙ্গেও কিন্তু একটা আলোচনার পথ খোলা থাকছে এবং সেই আলোচনার পথটা কিন্তু, সেই বার্তাটা সেনাপ্রধান দিয়েছে যে যদি এই অশান্ত পরিবেশ এবং যদি এই হিংসার যে পথ, সেই পথ থেকে যদি আন্দোলনকারীরা সরে আসে, তাহলে তাদের সঙ্গে আলোচনা করে তাদের যে দাবি দেওয়া তারা শুনবেন। এক্ষেত্রে তাহলে যে অন্তর্বর্তী প্রশাসনটা, সেটা কি তাহলে রাষ্ট্রপতি শাসন হচ্ছে না একেবারে সেনা শাসন হচ্ছে, সেই বিষয়ে কোনো ক্লিয়ার কিছু বুঝতে পারা যাচ্ছে না? এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট নয়। তার কারণ যেটা আমরা দেখলাম যে সেনাপ্রধান যেটা পরিষ্কার বললেন যে রাষ্ট্রপতির সঙ্গে তারা কথা বলবেন এবং তারপরে অন্তর্বর্তী সরকার কিভাবে গঠন হবে, কাদের নিয়ে সরকার গঠন হবে, সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু এটা কিন্তু পরিষ্কার নয় যে কোন কোন দল এবং কারা এই অন্তর্বর্তী সরকার গঠন করবে। রাষ্ট্রপতির দিক থেকে কি বার্তা আসতে পারে, রাষ্ট্রপতি কি বলতে পারেন এবং সেনার তরফ থেকে রাষ্ট্রপতিকে কি বলা হবে, এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সেনাপ্রধান বৈঠক করেছেন সেখানে কিন্তু আওয়ামী লীগ ছিল না, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে কিন্তু বিএনপি ছিল, সেখানে জামাত ছিল, সেখানে জাতীয় পার্টি ছিল। তাহলে আওয়ামী লীগের এই যে আন্দোলনটা চলছিল, যে এই আওয়ামী লীগ সরকারের পতন এবং প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার পতন, সেই পতনটা তারা চাইছিলেন এবং সেনাবাহিনী তখন হাসিনাকে তারা সময় বেঁধে দেন যে তিনি কোন সময়ের মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং সেই পদত্যাগ করেই কিন্তু তিনি দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দিব্যেন্দু, একই সঙ্গে জানতে চাইবো, এই যে শেখ হাসিনার পুত্র, তিনি আমরা দেখলাম বিদেশ থেকে বার্তা দিয়েছেন যে যদি কোনো অনির্বাচিত সরকারকে বাংলাদেশকে শাসন করার কথা বলা হয় তাহলে সেটা যেন বাংলাদেশের মানুষ না মেনে নেন, তারা যেন তার প্রতিবাদ করেন। এবার এই অনির্বাচিত সরকার মানে হচ্ছে সেনার সরকার। এবার রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি এই বিষয়ে কোনো এখনো পর্যন্ত মন্তব্য করেছেন বা বিবৃতি দিয়েছেন যে সরকারের মূল বিষয়টা রাষ্ট্রপতির হাতে যাচ্ছে না সেনার হাতে থাকছে? যেমন পাকিস্তানে আমরা হামেশাই হতে দেখেছি, ইভেন বাংলাদেশেও আগেও তাই ছিল। সেক্ষেত্রে হ্যাঁ, সেনা সেই কু তো আমরা দেখেওছি। তো সেক্ষেত্রে এবারের ফরম্যাটটা কি হচ্ছে? গণতান্ত্রিক রাষ্ট্র কি আর বলার জায়গাটা থাকবে? দেখো, এই মুহূর্তে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র বলার জায়গাটা থাকবে কিনা সেটা পরিষ্কার নয়। তার কারণ রাষ্ট্রপতির দিক থেকে কোনো বার্তা আমরা এখনো পাইনি এবং সেনার দিক থেকে এই সরকার গঠনের যে কাঠামো, অর্থাৎ কোন কাঠামোতে সরকারটা গঠন হবে, অন্তর্বর্তী সরকার, এবং সেটা নির্বাচিত সরকার তো এই মুহূর্তে নয়, অন্তর্বর্তী যে সরকার গঠন হবে সেটা রাষ্ট্রপতির হাতে থাকবে নাকি সেনার হাতে থাকবে, এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সেনা গোটা বিষয়টা পরিচালনা করবে, সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। এবং আদৌ বাংলাদেশে নতুন করে ভোট হবে কিনা এবং নির্বাচিত সরকার না এলে এই গণতন্ত্র, বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিনা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এখনো। অবশ্যই এগুলো তো গেল ফ্যাক্টসের কথা, কি কি ঘটেছে সেটা বললেন অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, যেটা তোমার কাছে এবার রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে জানতে চাইবো, আজকে সেনা এই মুহূর্তে সরকারের কর্তৃত্বটা নিয়ে অন্তর্বর্তী শাসনে যাচ্ছে, কিন্তু তারা তার আগে বৈঠক করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে। রাজনৈতিক দল সবসময় তো তাদের হাতে কর্তৃত্ব রাখতে চাইবে, সেটা নির্বাচনের মধ্য দিয়ে হোক বা অন্যভাবে হোক। সচরাচর নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা রাখি। সেক্ষেত্রে বিএনপি কি এই বিষয়টা যদি পুরোপুরি সেনার হাতে চলে যায় তাহলে সেক্ষেত্রে কি বিএনপি সেটা খুব সহজভাবে মেনে নেবে, নাকি যে কথা বারংবার বলা হচ্ছিল বাংলাদেশের এই অশান্তির আগুনের পেছনে বিএনপির একটা পরোক্ষ ভূমিকা রয়েছে, সেই ভূমিকাকে কাজে লাগিয়ে ফের বাংলাদেশ অশান্ত হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাচ্ছে? কি মনে হয়? অবশ্যই সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ছোট্ট এখানে একটা তথ্য, সেটা হলো যে এই শেখ হাসিনা যে বোন শেখ রেহানা, তার জামাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবার আওয়ামী লীগ ঠিক কিভাবে সেনাকে কন্ট্রোল করেছে বা ঠিক সেনাকে কিভাবে কি বার্তা দিয়েছে, যখন আওয়ামী লীগ সরকার এত দীর্ঘদিনের সরকার, অর্থাৎ প্রায় 20 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, সেখান থেকে তাদের যে সেনাকে যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সেনা চাইবে যে যদি এরকম একটা বিষয় থাকে যে এই বিএনপি কিংবা জামাত, বিএনপি যদি আবার তারা চাইবে যে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারা ক্ষমতায় ফিরুক, এবং যদি ক্ষমতায় ফিরতে হয় তারা নিশ্চয়ই চাইবে আর একটা ভোট,
এবং ভোটের মাধ্যমে নবনির্বাচিত সরকার যে গঠন হবে সেখানে যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, এরা চাইবে। এবং অবশ্যই যেটা অঙ্কুর বলল যে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল যারা বিরোধী দল তারা কখনোই চাইবে না যে সেনার হাতে ক্ষমতা থাকুক, এবং সেনার হাতে ক্ষমতা থাকলে তাদের যে কর্তৃত্ব অর্থাৎ রাজনৈতিক কর্তৃত্ব সেই কর্তৃত্ব কিন্তু অনেক নষ্ট হবে, এবং রাষ্ট্রপতির হাতেও যদি ক্ষমতা থাকে তাহলেও কিন্তু সেই কর্তৃত্ব নষ্ট হবে। তাহলে বাংলাদেশে যেটা এই যে অশান্তিটা ছড়িয়েছে, যে আগুন জ্বলেছে, এর আগে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার নিয়ে হয়েছে, তারপরে আবার নতুন করে ছাত্র আন্দোলনের কথা বলা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সেটা দাবি করছে না। আওয়ামী লীগের পরিষ্কার যে অভিযোগ যে এই ছাত্র আন্দোলনের পেছনে এই জামাত কিংবা বিএনপির অন্যতম বড় ভূমিকা আছে, যারা এই সরকারটাকে ফেলতে চায়। এবং যদি এই পরিস্থিতি হয় তাহলে এই 20 বছর ধরে যে শাসন করা আওয়ামী লীগ সরকার এবং হাসিনা সরকার এবং সেনার ওপর তাদের যা কর্তৃত্ব, সেই কর্তৃত্ব যদি নিরিখে দেখতে হয় তাহলে সেনা কি কখনো চাইবে যে এই বিএনপি কিংবা এই যে জামাত তারা ক্ষমতা দখল করে নেয়? তারা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি ভোট হয় তাহলে যে যদি অদূর ভবিষ্যতে যে ভোটটা হবে সেই ভোটে কি আওয়ামী লীগ আবার ফিরতে পারবে নাকি বিএনপি ক্ষমতায় আসবে, সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয়। কেননা এই মুহূর্তে যদি অন্তর্বর্তী সরকার যেটা গঠন হবে সেই সরকার কাদের নিয়ে গঠন হবে এবং সেনার কি ভূমিকা থাকবে সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। একেবারেই সেদিক থেকে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরেকটি বিষয়, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার সেটা সরে গিয়ে যদি সেনা শাসন চালু হয়, এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সরকার ভারতপন্থী ছিল বলেই আমরা জানতাম, এবার তার বদলে বিএনপি আসলেও সেটা ভারতের জন্য খুব সুখকর নয়। সেনা আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন, আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে যদি সেনা শাসন হয়, যে অন্তর্বর্তী শাসনটা হতে চলেছে সে বিষয়ে সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঘোষণাই করা হয়েছে যে একটি অন্তর্বর্তী সরকার হবে, কিন্তু যেহেতু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান, ফলে মনে হচ্ছে সেনা শাসনের দিকে এগোতে পারে। আপনারা কি মনে করছেন যে সেটা হলে ভারতের জন্য সেই সিদ্ধান্তটা কিভাবে প্রভাব ফেলতে পারে? কর্নেল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কর্নেল, যে প্রশ্নটা করছি যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে যদি বাংলাদেশে সেনা শাসন হয়? আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা চিন্তা করতে হবে যে বাংলাদেশ কি অ্যাকচুয়ালি সেনাবাহিনী কু করে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলো, না যেটা বিএনপি জামাত স্টুডেন্টদের সামনে রেখে একটা প্রক্সি দিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলো? এটা কি এই ব্যাপার, না আনাদার 48 আওয়ার্সের মধ্যে আমরা জানতে পারবো? যেহেতু সেনা প্রধান তার প্রেস কনফারেন্সে বললেন যে তার প্রেস কনফারেন্সে কিন্তু উনি হাইলাইট করলেন জামাত, বিএনপি, জাতীয় পার্টি, সুশীল সমাজের লোকজন এই তার প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করলো, কিন্তু স্টুডেন্টদের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু সেখানে ছিল না। একজন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক তিনি ছিলেন ওখানে। সেনাপ্রধান বললেন স্টুডেন্টদের সঙ্গে এনার সম্পর্ক ভালো। যেই মুভমেন্টটার উপরে বেস করে এই পুরো ব্যাপারটা ডেভেলপ করলো তাদেরই আমরা দেখতে পেলাম না, আমরা শুধু দেখতে পেলাম ভ্যান্ডালাইজ হলো। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এই অ্যাবাউট 4 or 5 hours ago, মানে আগে, আমাদের শেখ হাসিনাকে ওয়ার্ন করেছিলেন উনি যে আপনি 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যান, আর আপনার এই দেশ ছেড়ে যাওয়ার জন্য আপনাকে প্রোটেকশন আমরা দেবো, আপনি প্রথমে রিজাইন করুন, তারপর আপনি দেশ ছেড়ে চলে যান। আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখলাম যে গত 2 দিন আগে কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে আমরা দেশের ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকারের সঙ্গে আছি। তার পরবর্তীকালে উনি কিন্তু তার স্টেটমেন্টটা চেঞ্জ করে বললেন আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি। তার মানে এই যে পুরো ব্যাপারটা হলো, এর মধ্যে সেনাবাহিনী কিন্তু একটা ক্ল্যান্ডেস্টাইন
ব্যাপারে প্লে করলো, একটা অ্যাক্ট করলো, যেটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে হয়তো এটা সেনাবাহিনীর একটা কু। তারা ফ্রন্টে রেখেছিল এই স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন, জামাত, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি নিয়ে। এবারে আসি আমাদের দেশের ওপরে, যদি এটা সেনাবাহিনীর কু হয়, আমাদের দেশের ওপরে তার কি এফেক্ট হতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকে সেনাবাহিনী সঙ্গে কিন্তু, বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কিন্তু আমাদের সেনাবাহিনীর ভালো সম্পর্ক। আমাদের সম্পর্ক কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে খারাপ না, কিন্তু কিভাবে জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনীকে ভারতের দিকে একটা নিউট্রাল পার্ট করে আমরা যেভাবে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর হেল্প করছিলাম বাংলাদেশের, সেটার মধ্যে যাবে না তাদের যে আরেকটা অপশন আছে টুয়ার্ডস চায়না, তারা চায়নার দিকে যাবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মেজরিটি অফ দি ওয়ার ইকুইপমেন্ট কিন্তু চাইনিজ অরিজিন, সেগুলো ভুললে হবে না। তা সেই সেনাবাহিনী যদি দেশের কন্ট্রোল নেয় ফর নাদার 1 year or 2 years, আর যদি ডিক্লেয়ার করে আমরা 1 বছর পরে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ইলেকশন করব দেশের মধ্যে ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্য, আর যতক্ষণ না শান্ত পরিস্থিতি হচ্ছে আমরা দেশকে কন্ট্রোল করব, এটা দেখতে হবে। এই স্টেটমেন্টটা কিন্তু এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামান দেয়নি, সেটা হয়তো অ্যানাদার 48 hours এর মধ্যে আমরা শুনতে পাবো। তাই এটা একটা কোশ্চেন মার্ক যে যদি সেনাবাহিনী বাংলাদেশকে টেক ওভার করে তাহলে ভারতের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে। তারা কি জামাতকে বেশি ইম্পর্টেন্স দেবে, না তারা দেশের একটা নিউট্রালিটি বজায় করে দেশের উন্নতি, ডেভেলপমেন্ট আর ইকোনমির দিকে নজর দেবে? ইট ইজ স্টিল $1 million কোশ্চেন। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আপনারা জানেন আজকে মার্চ টু ঢাকা ছিল বিক্ষোভকারীদের পক্ষ থেকে, এবং ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি রয়েছে সেই মূর্তিকেই ভাঙছিলেন বিক্ষোভকারীরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। শেখ মুজিবুর রহমানের মূর্তি, যাকে বাংলাদেশের রূপকার বা বাংলাদেশের স্থপতি বলেই অভিহিত করা হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি আজ ভাঙা হলো। 1975 সালের 15ই আগস্ট তার মৃত্যু হয়। তার আগে 1972 থেকে 75 এই 3 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। 1975 সালের জানুয়ারিতে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ যে একদিকে যেমন আন্দোলন হয়েছিল, তাদের স্বাধীনতার আন্দোলন, ভাষার আন্দোলন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ তার মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা। বাংলাদেশের সর্বশেষ আপডেট নিয়ে ফিরছি। আমাদের সঙ্গে থাকবেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে চারদিক। একদম প্রথমে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তাদের সেনাপ্রধান তিনি কি বলেছেন, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি কি বলেছেন আমরা শোনাবো। ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আপনারা শুনলেন সেনা প্রধানের বক্তব্য। তার
বক্তব্য ছিল যে কোনোভাবেই বাংলাদেশবাসীর প্রত্যেকে যাতে ন্যায় বিচার পান, যাদের ওপর হামলা হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের ওপর হওয়া সেই অন্যায়ের বিচার যাতে পান, সেই বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 4টি ছবি দেখতে পাচ্ছেন হাসিনা জামানার পতনের ছবি, অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশের গণভবন থেকে বেরিয়ে যাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি গণভবনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন, বাংলাদেশের হিংসার ছবি এবং তার পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের যে ঘোষণা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একই সঙ্গে কলকাতা টিভির পর্দায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, যে বিষয়টিতে চর্চা চলছিল, আমরা জিজ্ঞাসা করেছিলাম কর্নেল সৌমিত্র রায়কেও যে বাংলাদেশে সেনা শাসন হলে সেটা ভারতের ক্ষেত্রে তার কি কি প্রভাব পড়তে পারে। কারণ বাংলাদেশে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি চায়নার সঙ্গে অনেকটা ঘনিষ্ঠতা বাড়িয়েছিল, যদিও শেষ মুহূর্তে বিদ্যুৎ সংক্রান্ত 2টি প্রজেক্ট ভারতীয় সংস্থা পেয়েছে, কিন্তু একদিকে চায়না পাশাপাশি পাকিস্তানের একটা বড় রকমের প্রভাব রয়েছে বিএনপির ওপর। এই বিষয়গুলি মাথায় রাখলে সেনা শাসনটা কতটা ক্রুশিয়াল আমাদের জন্য? দেখো, সেনা শাসন যদি এখন হয়, যদি এই তুমি যে কথাটা বললে যে পাকিস্তান এবং চীনের যে প্রভাব, এবং নিশ্চয়ই চীন চাইবে যে বাংলাদেশকে যদি একটা ক্যাপচার করা যায় বা বিএনপির ওপর প্রভাব তৈরি করে যদি বাংলাদেশকে তাদের ঘাঁটি করা যায়, তাহলে ভারতের দিকে নজর দেওয়া এবং যে কার্যকলাপগুলো চীন করে থাকে, ভারত বিরোধী যে সমস্ত কার্যকলাপ, সেটা করতে সুবিধা হবে। এবং বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে ভারতের বন্ধু রাষ্ট্র, এবং সেখানটা যদি তারা কবজা করে নিতে পারে তাহলে তাদের পক্ষে কাজটা অনেক সহজ হবে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেটা অবশ্যই তুমি যেটা বললে যে ভারতের জন্য কখনোই সুখকর নয়। আওয়ামী লীগ সরকার, ভারতের বন্ধু সরকার, নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনা অত্যন্ত ভালো সম্পর্ক, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও হাসিনা যথেষ্ট সম্পর্ক ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকার যদি কোনোভাবে না থাকে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, সেখানে যদি নির্বাচিত সরকার আসে এবং সেখানে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে ভারতের জন্য মোটেই সুখকর নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেনা যদি এখন সেনার হাতে যদি সরকার থাকে, বা এই যে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতি কি ভূমিকা নেন সেটা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে সেনার হাতে যদি এখন পুরো কন্ট্রোলটা থাকে, তাহলে এই যে অশান্তির পরিবেশ বা যে হিংসাটা চলছে, সেই হিংসাটা দমন করা সহজ হবে। এবং হিংসা যদি একবার দমন করা যায়, এবং বিএনপির যে মদত, কোথাও একটা আওয়ামী লীগের যে অভিযোগটা ছিল, বিএনপির মদত যদি কোনো জায়গায় আটকে দেওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা শান্ত হবে এবং ভারতের জন্যও কিন্তু অনেকটা নিরাপদ একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা সেটা ভাবা যেতে পারে। কেননা যে ভারতের যে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কোথাও একটা বিঘ্নিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, যে কারণে কিন্তু এই যে সমস্ত সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, বিএসএফ কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে, এবং বিএসএফের ডিজি তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তিনি কিন্তু জরুরি আলোচনা করছেন। সেক্ষেত্রে দিব্যেন্দু, একদিকে অবশ্যই ভারতের সেই জায়গাটা সমস্যা হবে ঠিকই, কিন্তু এই সেনা শাসন প্রশমিত, মানে হিংসাটাকে প্রশমিত করার পর সেই সেনা শাসন, এটা তো বলছে অন্তর্বর্তী শাসন, তাহলে অন্তর্বর্তী শাসন একটা সমস্যার সমাধানের জন্য, সমস্যাটা সমাধান হয়েছে, এটা কি কখনোই সেনা বলতে চাইবে, নাকি সেনা এটাকে জিইয়ে রেখে নিজেদের হাতে কর্তৃত্ব রাখবে? মানে এখন তো একটা টাগ অফ ওয়ার সিচুয়েশন তৈরি হতে পারে, একদিকে সেনা, অন্যদিকে রাজনৈতিক দল। বাংলাদেশের যে ইতিহাস রয়েছে বা এই ধরনের সরকার আমরা পাকিস্তানেও দেখেছি, এই ধরনের সরকারের ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, সুশীল সমাজের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সে দেশের ক্ষেত্রে? দেখো, এই যে সেনা প্রধান তিনি যে বৈঠকটা করেছিলেন, সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল এবং সুশীল সমাজ ছিল, এবং তাদের সঙ্গে যে আলোচনাটা, সেই আলোচনার জায়গা ধরে আজকে সেনা যে বার্তাটা দিলেন, সেনাপ্রধান যে বার্তা দিলেন, সেই বার্তার পরে যদি আন্দোলনকারীরা মনে করেন যে সেনাপ্রধানের যে বার্তা সেটা তাদের কাছে গ্রহণযোগ্য, এবং তারা যদি আন্দোলন থামিয়ে যদি আলোচনায় বসতে চান, এবং সেনাপ্রধান সেই বক্তব্য কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করেছেন যে তারা তাদের যে আলোচনা, তাদের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনার রাস্তাটা তারা খুলবেন, এবং যে হত্যার যে দাবিটা ছিল, যে এত মানুষের হত্যা, সেই হত্যার তারা বিচার পাবে। এবং ওকে তুমি যে কথাটা বলছিলে যে যদি সেনা যদি নিজের কর্তৃত্বে পুরো বিষয়টা নিয়ে নেয়, তাহলে যে গণতন্ত্র যে প্রতিষ্ঠা, একটা দেশের যে গণতন্ত্র, সেটা অবশ্যই প্রতিষ্ঠিত হয়। কোনো সরকার যদি ক্ষমতায় আসে, অর্থাৎ মানুষ ভোট দেবে,
মানুষ কোনো একটি দলকে নির্বাচন করবে, সেই দল ক্ষমতায় থাকবে, সেই দল শাসন করবে। এবং এই জায়গা থেকে দিব্যেন্দু যে কথাটা বলছে যে মানুষ নির্বাচন করবে, মানুষই তো একদিন বঙ্গবন্ধুকে তাদের নেতা বলে নির্বাচিত করেছিল এবং সেই বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা আনার ক্ষেত্রে সবচেয়ে বড় হয়েছিলেন। 2004-এ তাকে গ্রেটেস্ট বেঙ্গলি অফ দ্য শতাব্দীর সেরা বাঙালি বলা হয়েছিল এবং সেই জায়গা থেকে আজকে তার মূর্তি ভাঙা হচ্ছে। সেই ছবি আমরা কলকাতা টিভিতে দর্শকদের দেখাচ্ছি যে তার মূর্তি ভাঙা হচ্ছে। যারা বলছিলেন যে কারা রাজাকার, আমরা রাজাকার বলে রাজাকারদের কটাক্ষ করছিলেন, আজকে তারা কেন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন? এটা কোন মানসিকতা? না, দেখো, যারা এই যে ছবি কলকাতা টিভিতে যে ছবি দেখানো হচ্ছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যাকে স্থপতি বলা হয়, এবং আজ বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা পেয়েছে এই মানুষটার জন্য, এই মানুষটা যে ভূমিকা বাংলাদেশের যে একটা রাষ্ট্র হিসাবে তাদের যে গণতান্ত্রিক একটা শাসন প্রতিষ্ঠা করার যে ভূমিকা, সেই ভূমিকার কথা তারা জানে না। এই যে মানুষগুলো যারা অত্যাচার করছে তাদের ভূমিকাটা তারা জানেন না। আমরা তাহলে আজকের এই হঠাৎ করে অবস্থান পরিবর্তন কেন বিক্ষোভকারীদের, সে কথা শুনবো দিব্যেন্দুর কাছে। আমরা এই বিষয়ে সর্বশেষ আপডেট নিয়ে ফিরছি, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্চার বিষয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, আজকে সেই আন্দোলনের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। বিভিন্ন দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিমুখে রওনা হয়েছিলেন আন্দোলনকারীরা। তারই মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 2:30 নাগাদ তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারপরে আরও পরে বিকেলে সাংবাদিক সম্মেলন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন এবং পাশাপাশি এই মুহূর্তে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। তিনি বিরোধী রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে একটি বৈঠক করেছেন সেনাপ্রধান এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা তারা রাষ্ট্রপতিকেও জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার এসে বাংলাদেশে যে ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে তার যাবতীয় ন্যায় বিচার করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দেশবাসীকে যারা এই বিক্ষোভ করছিলেন, বিক্ষোভকারীদের তিনি শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন তাদের কাছে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন আগামী দিনে চলবে বলেই জানিয়েছেন তিনি। সেনাপ্রধানের পক্ষ থেকে একথা আজকে জানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হিংসা সন্ত্রাস থেকে সরে আসার আবেদন জানানো হয়েছে। তবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সেনা শাসন হবে না অন্য কিছু, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলেননি সেনা প্রধান। তবে এই সরকারে এই মুহূর্তে যে অন্তত রাজনৈতিক দল থাকছে না সেই বিষয়টি স্পষ্ট। তার কারণ তাদের সঙ্গে আলোচনা করলেও তাদের যে অন্তর্ভুক্তি করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারে, সেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই আন্দোলনকারীরা ছিলেন, তাদের আজকে কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। আজ মার্চ টু ঢাকা কর্মসূচিতে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বহুমূল্য যে সমস্ত সামগ্রী রয়েছে সে সমস্ত সামগ্রী নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। তার বিছানাতেও শুয়ে থাকতে দেখা গিয়েছিল বেশ কয়েকজনকে। তার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কিছু মানুষ বাসন কোসন নিয়েও বেরিয়ে আসছেন। যে সমস্ত উপহার পেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সমস্ত উপহার সামগ্রী নিয়ে, শাড়ি নিয়েও চলে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিছানার ওপর শুয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে রয়েছেন আন্দোলনকারী। ঠিক একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কাতেও। সেই ছবি যেন আবারও আমাদের একটি পড়শি দেশে দেখতে পেলাম। শ্রীলঙ্কায় যেরকমভাবে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ তাদের রাষ্ট্রপ্রধানের বাড়িতে প্রবেশ করেছিলেন, ঠিক একই রকমভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনেও প্রবেশ করলেন সাধারণ মানুষ।
আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের এই ঘটনার পরেই বাংলাদেশ সীমান্ত জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএসএফ এর পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ডিজি এসে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, এবং তারপরেই আমরা একবার চোখ রাখবো বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত। সেই সীমান্তের কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দেখতে পাচ্ছ ঘোজাডাঙ্গার সীমান্তের কি খবর, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, আজকে নতুন করে যখন 3 দিনের ঘোষিত বন্ধের ডাক দিয়েছিল, আর সেই বন্ধের মধ্যে দিয়ে তুমি জানো শেখ হাসিনার পদত্যাগ এবং সীমান্ত সেনাপ্রধানের যে বক্তব্য, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি একেবারে যে জায়গায় সীমান্তের 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যে তাদের ঠিক চৌপাট্টায় রয়েছে তোমার একেবারে যে ভোমরা বর্ডার, সেখান থেকে সকাল থেকে যেমন সীমান্ত বাণিজ্য একদম বন্ধ রয়েছে। বিশেষ করে বহু সারি সারি ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে কিন্তু ইতিমধ্যে বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু মানুষজন সেখানে আসছে, অর্থাৎ ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে তারা এদেশে ঢুকছে। কেউ হয়তো চিকিৎসার জন্য আসছে, কেউ আবার এই অবস্থার মধ্যে দিয়ে আসছে। ইতিমধ্যে আমাদের যেটা দেখতে পেলাম, অর্থাৎ কানে একদিকে শুনলাম, যেটা হচ্ছে ওপার বাংলায় অর্থাৎ সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ এই হাসিনার পদত্যাগের পর থেকেই কিন্তু সেখানে শব্দবাজি, অর্থাৎ মানুষের মধ্যে কোথাও একটা উল্লাসের ছবি ধরা পড়েছে। সবটা গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু কড়া নজর দেওয়া হয়েছে। সারি সারিভাবে কিন্তু বিএসএফ একদম 0 পয়েন্টের বরাবর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে অপ্রীতিকর যাতে ঘটনা না করে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অর্থাৎ আজকে যে সেনাপ্রধানের বিশেষ করে সেনাপ্রধানের সাংবাদিক সম্মেলন, তারপর শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপরে যেভাবে যে ওই পারে বাংলায় যেভাবে সাতক্ষীরা জুড়ে বেয়ে উল্লাসের ছবি ধরা পড়েছে, সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে। ইতিমধ্যে আমি তোমার 0 পয়েন্টের ছবিটা দেখতে পাচ্ছি, এই যে তুমি ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রচুর যারা বাংলাদেশি তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে ঢুকছে, যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। আমি সরাসরি এখানকার মানুষের সঙ্গে কথা বলবো, যে তারা হচ্ছে দাদা এই যে ওখানে ছবি দেখতে পেয়েছেন, তো মানে কি দেখলেন, মানে বাজি ফুটছে কি? এখানে আমি বলে কি দেখলেন, মানে আর কি শুনলেন? বাজি শব্দ শোনা যাচ্ছে ও সাইড থেকে। আর উল্লাস আনন্দ উল্লাস করছে, ও সাইডে বাজি ফোটাচ্ছে, এইটাই শোনা যাচ্ছে। আর বাংলাদেশ থেকে তো লোক আছে, হ্যাঁ লোক আছে, পারাবার করছে খুব কমই বলতো। আর বিএসএফের কড়াটা আছে ও সাইডে, প্রচণ্ড চাপে আছে বর্ডারটা, গাড়ি পারাপার বন্ধ আছে, মালবাহী গাড়িটা। আরে বাবা, এই হাসিনার পদত্যাগের পরে সীমান্তে যে অন্য দিনের মতো কি আজকেও কি মানে যে বৈধ পাসপোর্ট নিয়ে ঢুকছে? বৈধ পাসপোর্ট অল্প মাত্রা, খুব কম মাত্রা, আগের মতো স্বাভাবিক নেই, খুব কম মাত্রা। কোনো যেটা ভয়ের একটা আতঙ্কের পরিবেশ, আতঙ্ক আছে বাংলাদেশে। বাংলাদেশে ভয়ের আতঙ্ক আছে। আচ্ছা, আর এমনি বাজি ফুটছে? বাজি ফুটছে, হ্যাঁ বাজি ফুটছে। আমি তো ও সাইডে যাইনি, সেরকম মেহমান আসছে রিসিভ করতে। আপনি বাংলাদেশে আসছেন? না, আমি ইন্ডিয়ায় বাড়ি। বাংলাদেশে কি দেখলেন, কি শুনলেন, দেখলেন ওখানটা আসছে? বলতে রাস্তায় তো মিটিং মিছিল বা আনন্দ উল্লাস, সব বাড়ি থেকে সমস্ত বাচ্চা কাচ্চা, বাড়ির মহিলারা সব রাস্তায় নেমে গেছে, বেরিয়েও গেছে অলরেডি। সবার মুখে একটাই কথা, ওদের দেশ যেন আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, এরকম একটা মানে আর কি। তো আনন্দের মানে খুব আনন্দই আছে সব বাংলাদেশের জনগণ। মানে কোনো অসুবিধা হয়নি? আসতে তো অসুবিধা না, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। এমনি যারা আন্দোলনে ছিল তাদের উপরে যতটা সমস্যা হয়েছে, জনগণের উপরে অতটা সমস্যার প্রভাব পড়েনি। আচ্ছা, হ্যাঁ, আর বিশেষ করে যারা ফরেনার তাদের উপরে তো মোটেই না। এবং আমাদের প্রচুর লোকজন আসছে এখন। হ্যাঁ, লোকজন আসছে বলতে এখন বাংলাদেশের লোক তো এই মুহূর্তে বেরোবে না। কিছু লোক তো দেখছি বৈধ পাসপোর্ট বৈধ পাসপোর্টে আসছে, তাদের হয়তো ডাক্তার দেখানো বা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে, কিন্তু এমনি কোনো টুরিস্টের উদ্দেশ্যে এখন ইন্ডিয়া থেকে কেউ আসার মতন মনে হয় তো নেই। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। হ্যাঁ, তুমি শুনলে অঙ্কুর, একেবারে এই মুহূর্তে বাংলাদেশ থেকে এদেশে ঢুকলো। তিনি যেটা বললেন, একেবারে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে ওখানে উল্লাসের ছবি, আনন্দ, মিষ্টি মুখ এবং ঘর থেকে বেরিয়ে পড়েছে প্রচুর মানুষজন, যা তিনি একটাও বলে দিলেন যে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এমনটা দাবি করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ঘটনার পরে সীমান্ত সুরক্ষার ওপরে কিন্তু যথেষ্ট কড়া নজর রেখেছে বিএসএফ এর আধিকারিকরা। কোনো রকমভাবে
কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু এদেশে ঢুকছে। দেখা যাক সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং সীমান্তরক্ষী বাহিনীর যে চাপ বাড়লো তাতে সন্দেহ নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে চর্চা এবং যে সর্বশেষ আপডেট নিয়ে রয়েছি তা বাংলাদেশ, এবং বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যেই তাদের সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার পাশাপাশি গণভবনে ঢুকে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলি এবং ত্রিপুরায়, ওদিকে মেঘালয় যে সীমান্তগুলি রয়েছে প্রত্যেকটি সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে ভারত বাংলাদেশের যতগুলি যে সীমান্ত চৌকিগুলি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই গুরুত্বপূর্ণ কড়া নজরদারি রাখছে বিএসএফ, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমরা এখনই বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমাদের প্রতিনিধি কলকাতা টিভির দর্শকদের জানালেন যে ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে শেখ হাসিনার পদত্যাগ তার মধ্যে জয় খুঁজে পাচ্ছেন আন্দোলনকারীরা এবং তারা জয়োল্লাসে মেতেছেন। সেনাপ্রধানের পক্ষ থেকে তাদের কাছে আবেদনও রাখা হয়েছে যাতে তারা যে পরিস্থিতি, যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল সেই হিংসাদীর্ণ পরিস্থিতি থেকে বাংলাদেশ যেন শান্ত হয়ে যায়, প্রশমিত হয় আন্দোলন, সেই কথাই বলা হয়েছে, সেই আবেদনই রাখা হয়েছে সেনাপ্রধানের পক্ষ থেকে। এবং যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করবেন বলেই আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনার পরেই এই জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেছেন তিনি। আপনাদের যেমন বসিরহাটে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে ঘোজাডাঙ্গা সীমান্তের ছবি আমরা দেখালাম, এবার চলে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মালদার মহদীপুর সীমান্ত, সেই সীমান্তে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি গৌতম চক্রবর্তী। সরাসরি চলে যাব গৌতমের কাছে। কি পরিস্থিতি মহদীপুর সীমান্তের, সর্বশেষ কি আপডেট রয়েছে? আমি সকাল থেকে 160টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে গেছিল এবং এই বাংলাদেশে কিছুক্ষণ আগে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আমি এই মুহূর্তে তোমরা অঙ্কুর, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। গেটটা বন্ধ হয়ে আছে বিএসএফ এর, ভারত বাংলাদেশ সীমান্তের যে গেট সেই গেট কিন্তু বন্ধ। বিএসএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে। ওপারে ভারতীয় বেশ কিছু ট্রাক ড্রাইভার যারা পণ্য নিয়ে গেছিল তারা কিন্তু ওপারে রয়ে গেছে। আমি চেকপোস্টের ইমিগ্রেশন মহদীপুর চেকপোস্ট, এই চেকপোস্টে বেশ কিছু বাংলাদেশি যারা উদ্বেগের সঙ্গে বর্ডারে এসছে তারা কিন্তু ফিরে যাবে বলে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে তারা বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিল বিশেষ কাজে, তারা কিন্তু ফিরে যাবে। কিন্তু সকালবেলা আমরা ওপারে খবর পেলাম যে বিএনপির মিছিল একটা ওই একদম মহদীপুর সীমান্তের ওপারে পানামার যে পোর্ট রয়েছে বাংলাদেশের পোর্ট, সেই পোর্টে মিছিল বিক্ষোভ ছিল, ফলে সমস্ত পণ্যবাহী ট্রাক ওখানে রেখে দিয়ে বেশ কিছু ড্রাইভার ফিরে এসছে, কিন্তু অনেক ড্রাইভার ওখানে রয়েছে। ইংরেজবাজার থানার মধ্যে এই এরিয়াটা পড়ছে, মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর, এবং ওই ড্রাইভারদের কি করে ফিরিয়ে আনা যায় আমদানি রপ্তানিকারক সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন তারা বিএসএফের সঙ্গে বৈঠক করেন। আমি আবার বলবো যে এখানে যে মহদীপুরে যে চেকপোস্ট রয়েছে, ইমিগ্রেশন চেকপোস্ট, তা বাংলাদেশি নাগরিকরা কিন্তু অপেক্ষা করছে। তাদের সঙ্গে আমি কথাও বলেছি যে তারা কতটা উদ্বেগ নিয়ে এই বর্ডারে এসছে আজকে, এবং তারা বলছে যে যাই হোক, যে কোনো উপায় হোক দেশে যেন শান্তি ফিরে আসে। এবং এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ছবি করছি এই জায়গাটা একদম পুরোপুরি বিএসএফের নিয়ন্ত্রণের মধ্যে, এবং বিএসএফ কিন্তু এখানে বারবার ছবি করার জন্য নিষেধ করছে, ফলে বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে কথা বলা একদমই বারণ। সাধারণ লোকদের এখানে দাঁড়াতে দিচ্ছে না, যারা পাসপোর্ট নিয়ে আসছে তারাই এখানে দাঁড়াবে। এবং যে সমস্ত ট্রাক ড্রাইভাররা ওখানে গেছে অঙ্কুর, আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে একদম পুরো শুনশান হয়ে আছে বর্ডার, কোনো লোকজন তেমন একটা নেই। অন্যদিন যেমন
গম গম করে এই মহদীপুর আন্তর্জাতিক সীমান্ত রপ্তানি কারক যারা আছে তারা প্রচুর ট্রাক পাঠায়, প্রায় 2000 ট্রাক যায় প্রতিদিন। কিন্তু আজকে উদ্বেগ তারা নিয়ে এখানে রয়েছে যে ড্রাইভাররা বাংলাদেশে আটকে পড়েছে তারা কিভাবে ফিরে আসবে, তাদের ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করছে। কয়েকজন ড্রাইভার ফিরে এসছে এবং তারা বললেন যে কোনো মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে, আমাদের ওপারে থাকতে ভয় লাগছে। আমরা ট্রাক পানামাতে অর্থাৎ বাংলাদেশ বর্ডারে ট্রাক রেখে, পোর্টে ট্রাক রেখে আমরা ইন্ডিয়াতে ফিরে আসলাম। আমাদের অনেক সহকর্মী ট্রাক চালক তারা বাংলাদেশে ইতিমধ্যে রয়েছে। এই যে পণ্য নিয়ে যে ট্রাক গেছে অঙ্কুর, সেই ট্রাক কবে খালি হবে, সুস্থিতি শান্তি কবে ফিরবে দেশে, সেই নিয়েই সবাই চিন্তিত। এবং যারা এখানে রপ্তানি করে তারা কিন্তু বারবার চাইছে যে কোনো প্রকারে হোক বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে, তা না হলে কিন্তু যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য, সেই বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাতে আর্থিক ক্ষতি হবে, এমনটা তারা চান না। ফলে সুস্থিতি সীমান্তে ফিরে আসুক এমনটাই তারা চাইছেন। অনেক লোকের সঙ্গে কথা বলেছি এবং অনেকে বাংলাদেশি নাগরিকের সঙ্গে কথা বলেছি, তারা চাইছে যে বাংলাদেশে তারা যেন শান্তিতে ফিরে যেতে পারে, নির্ভয়ে ফিরে যেতে পারে, ওপারে যেন শান্তি ফিরে আসে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা পড়শি রাষ্ট্র হিসেবে আমরা চাইবো তাদের দেশে শান্তি ফিরে আসুক, সে এই হিংসা বন্ধ হোক। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। মালদার মহদীপুর সীমান্তের চিত্র তুলে ধরলেন তিনি কলকাতা টিভির দর্শকদের জন্য। একেবারে খাঁ খাঁ শুনশান মালদার মহদীপুর সীমান্ত। এই মুহূর্তে যে পরিস্থিতি, সেনাপ্রধান বলেছেন 48 ঘন্টার মধ্যে আবারও সর্বদল বৈঠক হবে। এই বৈঠকে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছিল না সে কথাও জানতে পারা গিয়েছে। তবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান এবং সেই বিষয়ে দেশবাসীকে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী পদে থেকে পদত্যাগ করে দেশে ছাড়লেন শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন তার বোন রেহানা। ইতিমধ্যেই একটি অনির্বাচিত সরকার এখানে এসেছে এবং আজকে যে চিত্র দেখতে পাওয়া গেল, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের মূর্তিতেই ভাঙচুর চালালেন বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুমে আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই যে বাংলাদেশের স্থপতির ওপরেই বিক্ষোভকারীদের এই যে ক্ষোভ বা ক্রোধ, কেন, কি মনে হচ্ছে? দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি। একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে যে খবর, যে একটি শেখ হাসিনা তিনি যে হেলিকপ্টার রয়েছে, সেনা হেলিকপ্টার, বাংলাদেশের সেনা হেলিকপ্টার, সেই হেলিকপ্টার 5টা নাগাদ, অর্থাৎ আজ ভারতীয় সময় 5টা নাগাদ, সেটা কিন্তু দিল্লিতে নামতে পারেন বলে এই শেখ হাসিনা, তার সঙ্গে শেখ রেহানা রয়েছেন, তার বোন রয়েছেন, পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন, তারা 5টা নাগাদ দিল্লি বিমানবন্দরে নামতে পারেন বলে অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে। এবং দিল্লিতে যেহেতু তার মেয়ে রয়েছেন, তিনি আমেরিকায় যেতে পারেন, তিনি লন্ডনে তার বাড়ি রয়েছে, তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আবার আমেরিকায় যেহেতু তার ছেলে রয়েছেন জয়, সেখানেও তিনি যেতে পারেন। সুতরাং কোথায় তিনি যাবেন, তিনি ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে চলে যাবেন, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে একটা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর যে আর খানিকক্ষণ পরেই, অর্থাৎ 5টা নাগাদ দিল্লি বিমানবন্দরে নামতে পারে এই হাসিনা এবং তার বোন যেখানে রয়েছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন, বিমানবন্দরে, দিল্লি বিমানবন্দরে কিন্তু তারা নামতে পারেন। এটা একটা বিশ্বস্ত সূত্রে খবর। একেবারেই সেই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারত, সেক্ষেত্রে শেখ হাসিনাকে যদি ভারত সরকার একটা আশ্রয় দেওয়া একটা বিষয়, আরেকটা বিষয় এই ক্ষেত্রে আওয়ামী লীগকে সমর্থন, ভারতের অবস্থানটা কি হবে, কূটনৈতিক অবস্থানটা এক্ষেত্রে কি হবে, কি জানা যাচ্ছে মানে বিদেশ মন্ত্রক সূত্রে? দেখো, এখনো বিদেশ মন্ত্রকের তরফে এরকম কোনো বক্তব্য বলা হয়নি যে শেখ হাসিনা তিনি যদি দিল্লিতে নামেনও, তিনি দিল্লিতে থাকছেন নাকি তিনি উড়ে যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে বা আমেরিকার উদ্দেশ্যে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সুতরাং এই মুহূর্তে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট, ভারতের যে অবস্থান, সেটা কিন্তু এখনও বিদেশ মন্ত্রক স্পষ্ট করেনি। যদিও আমরা জানি যে এই শেখ হাসিনা, তার সঙ্গে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসম্পর্ক, এবং ভারত কোথাও একটা, যদি এটা বাংলাদেশের যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা বিচার করা হয়, তাহলে এটা বলাই যেতে পারে যে ভারতের সঙ্গে আওয়ামী লীগ যে সরকার, যে গত 20 বছর ধরে
ধরে শাসন করেছেন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুসম্পর্ক এবং বহু ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সব ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বারবার করে দেখা গেছে। সুতরাং আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে বাংলাদেশে, সেখানে কিন্তু ভারতের একটা সমর্থন অবশ্যই আছে এবং যদি এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে কিন্তু ভারত নজর রাখছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি, শুধুমাত্র সেখানে বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা রয়েছে যারা পড়তে গেছেন তাদের অ্যাডভাইসারি দিয়েছে তারা যেন নিরাপদে থাকেন, সতর্ক থাকেন এবং এই মুহূর্তে বাংলাদেশে যাতে কেউ না যান সেই অ্যাডভাইসারি দেওয়া হয়েছে। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে পরিবর্তন হবে, যে অন্তর্বর্তী সরকার গঠন হবে সেখানে কে থাকবে, পুরো ক্ষমতাটা সেনার হাতে থাকবে কিনা, বা রাষ্ট্রপতির কি ভূমিকা হবে, তিনি কোনো রাজনৈতিক দলকে তিনি রাখবেন কিনা, বা এই একাধিক রাজনৈতিক দল মিলিয়ে কোনো অন্তর্বর্তী সরকার গঠন হবে কিনা এবং অদূর ভবিষ্যতে কোনো নির্বাচন হবে কিনা, সেই নির্বাচনে কি ফল হতে পারে। এই মুহূর্তে যা পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে, তাতে ছাত্রদের যে একটা মদদ দেওয়ার অভিযোগ উঠছে বারবার করে বিএনপি জামাতের বিরুদ্ধে, এবং জামাতকে ইতিমধ্যেই কিন্তু যে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার, জামাতের যে ছাত্র সংগঠন তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে এই বাংলাদেশ, সেই বাংলাদেশের এই প্রেক্ষাপটের যদি আমরা নিরিখে সেটা যদি বিচার করি, তাহলে সেনার হাতে ক্ষমতা থাকাটা এখন বাংলাদেশের পক্ষে ভালো। এবং যদি সেনার হাতে ক্ষমতা থাকে, যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচিত সরকার যদি তৈরি না হয়, এবং তাহলে এই যে সেনার যে কন্ট্রোল, সেনার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কি অবশ্যই সেটা বিএনপির জন্য খুব একটা সুখকর নয় এবং বিএনপি সেটা চাইবেও না। কিন্তু যদি বিএনপি সরকার আসে তাহলে ভারতের জন্য যে সুখকর পরিস্থিতি তৈরি হবে না সেটা কিন্তু বলাই যায়। ফলে এই জায়গা থেকে সেনার কথা বলছো, সেনা শাসন আসলে ভালো, সেটা অবশ্যই আমরাও চাইবো শান্তি শৃঙ্খলা ফিরুক আমাদের পড়শি রাষ্ট্রে। কিন্তু যে বাংলাদেশ একসময় গণতন্ত্রের জন্য শেখ মুজিবের হাত ধরে সেনা শাসনকে অপসারণ করেছিল, আজকে ঠিক সেই অগাস্ট মাসে, যে মাসে মৃত্যু হয়, 15ই আগস্ট মৃত্যু হয়েছিল শেখ মুজিবুর রহমানের, ঠিক সেই অগাস্ট মাসেই শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভাঙছে এবং সেনা শাসনের দিকেও আবারও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই যে মানে এই জায়গাটার পেছনে বাংলাদেশের জনতার যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে তো এটা সম্ভব ছিল না। কেন এই পরিবর্তন? সেটা কি শুধুমাত্র তার জন্য দায়ী আওয়ামী লীগ, নাকি এখানে বিদেশি শক্তিরও খানিকটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে? না, তুমি যেটা বললে, দেখো এই যে বিদেশি শক্তির কথা বললে, তার কারণ হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগ তাদের যে শাসন, সেই শাসনটা অবশ্যই নয়, সেখানে কোথাও একটা বিদেশি যে শক্তি বা বিদেশি একটা মদত অবশ্যই আছে। তার কারণ এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতীয় সরকার, অর্থাৎ যখন বিজেপি ক্ষমতায় আসে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, তারপর থেকে যে সম্পর্ক, সেই সম্পর্কের নিরিখে অবশ্যই মানে কোথাও একটা আমেরিকা কিংবা চীন তাদের একটা অবস্থান একটু বদলাতে বাধ্য। তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা সুবিধা হয়তো খুব একটা করে উঠতে পারতো না এই আমেরিকা কিংবা চীন। এবং চীন যদি আজকে বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারে, তাহলে কিন্তু ভারতের ওপর নজরদারি করা বা ভারত বিরোধী যে সমস্ত কাজকর্ম আমরা অতীতে দেখেছি চীনের পক্ষ থেকে, সেইটা কিন্তু খুব সহজ হবে। এবং এই সহজ যে কাজটা, সেটা তাহলে কোথাও একটা সরকার আনতে হবে, বিএনপি সরকারকে আনতে হবে। এবং এই যে বিষয়টা, যে বিএনপি সরকার বা বিএনপি যে রাজনৈতিক দল, তাদের যে মদত, কোথাও একটা বৈদেশিক শক্তি থেকে মদত আসে। এবং এই দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা চললো, সেই আন্দোলনের যে এত বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থটা কারা জোগালো? তাহলে কি কোনো বিদেশ থেকে কোনো বৈদেশিক মুদ্রা এলো, তারা কোনো অর্থ সাহায্য করলো? এবং বিএনপি এবং জামাত তারা যে ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে গেল, রাজনৈতিক রংটা লেগে গেল, সেই পেছনে যে এই ছাত্র আন্দোলনের পেছনে যে অবশ্যই এই বিএনপি বা জামাতের যে একটা পরোক্ষ ভূমিকা ছিল, এবং সেই ভূমিকাটা বারবার করে আওয়ামী লীগ বলতে চাইছে। তাহলে এই যে গোটা যে অর্থাৎ যে আন্দোলনটা করা হয়েছিল, তাতে যে অর্থ যোগান দেওয়া হলো, সেটা কি কোথাও বিদেশ থেকে এলো? কোথাও কি চীনের মদত আছে? সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠছে। এবং যদি যে কথাটা অঙ্কুর এক্ষুনি খুব পরিষ্কারভাবে বললো, যে সেনা শাসন থেকে একটা মুক্তি চেয়েছিল, এবং বঙ্গবন্ধু যে মুজিবুর রহমান, তিনি যে বাংলাদেশের যে স্থাপনা করেছিলেন এবং বাংলাদেশকে যে স্বাধীনতার আলো দেখিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে এই মুজিবুর রহমানের মূর্তি এইভাবে ভাঙা হয় এবং যে আন্দোলনকারীরা এই মূর্তিটা ভাঙছে, সেখানে বিএনপি বা জামাতের যে কার্যকলাপ, এবং এই বিএনপি জামাত তারা চাইবে যে অবশ্যই কোনো বৈদেশিক শক্তি তাদের পেছনে থাকুক, এবং তাহলে বাংলাদেশকে তাদের একটা মানে বদ্ধভূমিতে কোথাও
কোথাও একটা তৈরি করে ফেলা যাবে, সহজ হবে, সেখানে শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু এই মুজিবুর রহমান তার যে দেখানো যে বাংলাদেশ এবং যে স্বাধীনতার যে আলো পাওয়া বাংলাদেশ এবং আওয়ামী লীগ সরকার যদি থাকে, তাহলে যে সুসম্পর্ক ভারতের সঙ্গে, একটা বাণিজ্যিক সম্পর্ক এবং তাদের জীবনযাত্রা অনেক সহজ হবে, সেটা কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাবে। একেবারেই। এই জায়গা থেকে তাহলে এই মুহূর্তে কি কোনো ভারতের ক্ষেত্রে, যেহেতু সীমান্ত দিয়ে প্রচুর মানুষ আসছেন, আমাদের প্রতিনিধিরাও জানালেন, সেক্ষেত্রে এই সীমান্তরক্ষী বাহিনী কতটা তৎপর রয়েছে, এই জায়গাগুলো কতটা অ্যালার্ট, কি মনে হয়? না দেখো, অবশ্যই আমরা খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি যেটা মূলত বলতে চাইলেন যে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য যেন কেউ না করেন, কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কেউ যাতে কোনো পোস্ট না করেন, যাতে করে আবার হিংসা বেড়ে যেতে পারে। তো সেটা মুখ্যমন্ত্রী বলছেন। এবং তার সঙ্গে আমরা যে জানি, তোমাকে আগে বলছিলাম যে বিএসএফ এর ডিজি তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তিনি হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং যে সীমান্ত, অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত, তার একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের যে সীমান্ত যেটা বাংলাদেশে খুব সহজে চলে আসা যায়, সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ এবং অত্যন্ত সতর্কতা সেখানে রয়েছে। এবং সেই ছবিও আমরা দেখতে পেলাম বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে, আমাদের প্রতিনিধিরা যে ছবি দেখালেন যে বিএসএফ অত্যন্ত সতর্ক, কোনো রকম কোনো হিংসা যাতে ভারতে ঢুকে না পড়তে পারে সেই চেষ্টা কিন্তু তারা ক্রমাগত করে যাচ্ছে। একেবারে ধন্যবাদ দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।